সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। বরাবরের মতো আজও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, বোঝার চেষ্টা করব আসলে হচ্ছে কি। প্রথমে হোয়াইট হাউস পুনর্গঠন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এটি ঐতিহাসিক ভবনকে আধুনিক করার একটি উদ্যোগ, কিন্তু সমালোচকরা বলছেন যে তিনি এই ভবনটিকে, হোয়াইট হাউসকে নিজের সম্পত্তি হিসাবে দেখছেন বা ভাবছেন। প্রশ্ন উঠেছে, প্রেসিডেন্ট কি আসলে হোয়াইট হাউসের মালিক, না জনগণের সেবা করার জন্য ওখানে তিনি বসেছেন? আর রিপাবলিকানরাই বা কিভাবে এটি উদ্যোগকে সমর্থন করছেন? বেশ অনেক বিষয় আছে। উনি কি দীর্ঘমেয়াদী হোয়াইট হাউসে থাকার পরিকল্পনা করছেন? এই ধরনের কথাবার্তা আমরা আলোচনা করব এবং দেখব আসলে কি। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন চূড়ান্ত বিতর্ক গতকাল হয়ে গেল, উত্তপ্ত লড়াই। অ্যান্ড্রু কোমো এবং কার্টিস স্লোয়া অ্যাকচুয়ালি একজোট হয়ে জোরান মামদানির বিরুদ্ধে তীব্র আক্রমণে লিপ্ত ছিলেন। মামদানির সামনে বড় প্রশ্ন এখন, উনি ভোটারদের কাছে কিভাবে নিজের নীতি ব্যাখ্যা করবেন, নাকি ওনার সামনে আরও কোনো বড় চ্যালেঞ্জ দাঁড়িয়ে আছে? তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে কি, তার রাজনৈতিক প্রতিপক্ষ নাকি তার পলিসি? আলোচনায় থাকবে সেটি। আরেকটি বড় প্রশ্ন, কেন আমেরিকা ভেনেজুয়েলার আগ্রাসন চালাতে যাচ্ছে, রওনা দিয়ে দিয়েছে সেখানে। ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপ, কংগ্রেসের অনুমতি ছাড়াই এই স্থলপথেও অভিযান, এখন নৌপথেও, এটি কি আসলে গণতন্ত্রের নামে বা অন্য কোনো নামে একটি নতুন যুদ্ধ, নাকি আসল লক্ষ্য তাদের তেল প্রাকৃতিক সম্পদ দখল করে নেওয়া, রেজিম চেঞ্জের একটা প্রয়োজন পড়েছে কিনা, সেটি আলোচনা থাকবে একটা বড় অংশ। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে নতুন অভিবাসন নীতি ব্যাপারে, আমেরিকা নাকি আমেরিকানদের জন্য। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকান বলতে কাদের বোঝানো হচ্ছে? এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি আলোচনা থাকবে। বাংলাদেশের ব্যাপারে আলোচনা থাকবে, বাংলাদেশের নির্বাচন ঘিরে অনিশ্চয়তা বাড়ছে বিভিন্নভাবে। এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি, জামায়াতে ইসলামী নতুন করে সাংবিধানিক সংগঠিত হওয়ার প্রচেষ্টা করছে। সব কিছু যেন আসল একটি রাজনৈতিক দাবা খেলার মতো একটি অবস্থা তৈরি হয়েছে। জামায়াতের আমির ইতিমধ্যে গতকাল শফিকুর রহমান নিঃশর্তে ক্ষমা প্রার্থনা কথাটি বলেছেন তাদের কর্মকাণ্ডের ব্যাপারে। এটি নতুন কোনো রাজনৈতিক কৌশল নাকি তারা আত্মসমালোচনা মেনে নিয়েছেন, সেটা আলোচনা থাকবে। আর মধ্যপ্রাচ্যে ইসরায়েলি সংসদে পশ্চিম তীর অর্থাৎ ওয়েস্ট ব্যাংক সংযুক্তিকরণের অনুমোদন দেওয়া হয়েছে। যদি সময় থাকে আমি ব্যাপারটা আলোচনা করবো। এদিকে হামাস এবং অ্যান্টাই হামাসের সংঘাতে নতুন করে প্রশ্ন উঠেছে, ফিলিস্তিনি রাষ্ট্রের স্বপ্ন কি আরও দূরে সরে যাবে? সো আজ রাতের আলোচনায় আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে ভেঙে ফেলেছেন উনি। সো এই সমস্ত আলোচনায় আমার সাথে আজ যোগ দিয়েছেন সাংবাদিক, লেখক, গবেষক হাসান ফেরদৌস। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন বাংলাদেশ আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের প্রেসিডেন্ট জয়নাল আবেদিন। স্বাগত জানাচ্ছি আপনাকেও। হাসান ফেরদৌস, চলুন আপনাকে দিয়ে শুরু করি। হোয়াইট হাউস ভেঙে ফেলা হয়েছে, এই যে ভেঙে ফেলা হলো, এটি মানে অনেকগুলো প্রশ্নের জন্ম দেয়। উনি বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন এটি হোয়াইট হাউস পুনর্গঠন। এটি একটি ঐতিহাসিক ভবন, এটিকে আধুনিক করার উদ্যোগ তিনি নিয়েছেন। কিন্তু অনেকেই সমালোচনা করে বলছেন তিনি কেন এই ঘরটিকে নিজের সম্পত্তি ভাবছেন। আরও প্রশ্ন উঠেছে, প্রেসিডেন্ট কি আসলে হোয়াইট হাউসের মালিক হিসেবে ওখানে বসে গেছেন, মনে করছেন যে এটিতে উনি অনেক অনেক বছর থাকবেন। কিন্তু আমরা জানি প্রেসিডেন্ট থাকে মাত্র 4 বছরের জন্য। আসলে কি হচ্ছে, আপনি কিভাবে সেটি দেখছেন? ধন্যবাদ হাবিব ভাই। ভাই, সালাম আলাইকুম। হাবিব ভাই, আপনি ঠিকই বলেছেন, তবে একটা জিনিস শুদ্ধ করে নিই, উনি হোয়াইট হাউস ভেঙে ফেলেননি, হোয়াইট হাউসের ইস্ট উইংটা ভাঙছেন। থ্যাংক ইউ। এবং ইস্ট উইংটা মূলত ফার্স্ট লেডির অফিস, তার কার্যালয় বলে বিবেচনা করা হয়। এবং যারা হোয়াইট হাউস সফর করেছেন তারা এই ইস্ট উইং দিয়েই কিন্তু ঢুকেছেন হোয়াইট হাউস। আমি যে গেছি 20 বছর 25 বছর আগে, এই ইস্ট উইং দিয়ে আমরা ঢুকেছি। রোজালিন কার্টারের বাগানের পাশ দিয়ে ঢুকতে হয়েছে আমাদেরকে। এবং এই হোয়াইট হাউসকে বলা হয় পিপলস হাউস। এটা কারো একক সম্পত্তি নয়, কোনো প্রেসিডেন্টের নয়, কোনো গভর্নরের নয়, আমাদের সবার, সকল আমেরিকানের। এটা তৈরি করে দেখে ইন্টারেস্টিংলি, এই ভবনটি মূলত তৈরি হয়েছে কিন্তু কালো মানুষদের রক্তে, কালো মানুষদের ঘামে, কালো মানুষদের পরিশ্রমে। তারাই এই বাড়িটা বানিয়েছিল। একজন ইমিগ্রেন্ট ডিজাইনার, এবং এটা প্রতিটি ইট গেঁথেছে আপনার আমার মতো কালো
মানুষ। ট্রাম্প সাহেবের যুক্তি হচ্ছে যে তিনি একটি বলরুম চাইছেন, কারণ বলরুমে নর্মালি এই 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 অংশটাতে বিভিন্ন রকম সরকারি অনুষ্ঠান করা হয়, হোয়াইট হাউসে ডিনার থ্রো করা হয়, লাঞ্চ পার্টি থ্রো করা হয়। ছোট তার বক্তব্য, অনেক বড় একটা আমি চাই। এবং উনি বলেছেন যে এটা করতে যে হোয়াইট হাউসের যে গঠন বা স্ট্রাকচার তা আক্রান্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, শেষ দিন পর্যন্ত বলেছেন আমাদের। কিন্তু যখন দেখা গেল, প্রথম যে ছবি পেলাম আমরা, কি দেখলাম যে পুরো ইস্ট উইংটা ভেঙে ফেলা হয়েছে, বিশাল একটা খাদ দেখতে পাচ্ছি আমরা। এই ইস্ট উইং এ আমরা জানি প্রেসিডেন্ট কার্টারের স্ত্রী তার বাগান করেছিলেন, প্রেসিডেন্ট কেনেডির স্ত্রী বাগান করেছিলেন, সব চিহ্নগুলি এখানে আছে, সব চিহ্ন মুছে ফেলা হচ্ছে। কারণটা কি? ফর্মাল কারণ তো বললাম, তিনি বড় আকার করছেন, 90,000 স্কোয়ার ফিট, 90,000 বর্গ ফুট এর একটা বিশাল একটা বলরুম করা হচ্ছে। বলরুম মানে নাচের ঘর নয় বটে, অতিথিদের জন্য থাকার কথা, ডিনার পার্টি থ্রো করবার জন্য। এবং এতে 1,000-এর বেশি লোক, 950 জনের মতো লোক প্রথমে বলা হচ্ছে, এখন আরো হয়তো বেশি হবে, ভাবা হচ্ছে এতে অ্যাকোমোডেট করা যাবে। প্রয়োজন ছিল কিনা? ছিল, কিন্তু এটা আমাদের কারো কোনো ইনপুট নেই, কংগ্রেসের কোনো ইনপুট নেই, যারা এই হোয়াইট হাউসে দেখভাল করেন হিস্টোরিক্যাল সোসাইটি তাদের কোনো ইনপুট নেই। ট্রাম্প সাহেব আপনারা জানেন পছন্দ করেন কি? পছন্দ করেন সোনা, সোনালি রং, গডি, রিয়েলি আগলি, যেমন তার মারার আগেও দেখেছি আমরা। তিনি সেই একই আদলে সোনালি রং দিয়ে পুরো এলাকাটা, ভবনটা ভেঙে ফেলছেন, ভরিয়ে ফেলছেন। যুক্তি দেখানো হচ্ছে যে ট্রাম্প সাহেব এটাকে মডার্নাইজ করছেন। আপনাকে আমি বলি, ধরা যাক তাজমহল, তাজমহলকে মডার্নাইজ করবার জন্য আপনি তাজমহল একটা অংশ ভেঙে ফেলবেন, ভেঙে ফেলে সেখানে আপনি ধরা যাক একটা রেস্টুরেন্ট দিলেন, এটা কি মডার্নাইজ হবে? এর সঙ্গে ইতিহাস জড়িত, এর সঙ্গে সময় জড়িত, আমাদের প্রত্যেকের রক্ত, ঘাম, শ্রম, ভালোবাসা জড়িত। এই কাজটি খুব অন্যায় হচ্ছে। তার চেয়ে বড় অন্যায় একটা হচ্ছে, আপনাকে বলি আমি, টাকাটা দিচ্ছে কে? ট্যাক্স পেয়ার। পুরো 300 বিলিয়ন ডলার, পুরো 300 বিলিয়ন ডলার আসছে প্রাইভেটলি ফান্ডেড। এবং সব দেখবেন কারা? বড় বড় টেক কোম্পানি, বড় বড় ক্রিপ্টো কারেন্সি, যাদের সঙ্গে সরকারের ব্যবসা আছে, যাদের সঙ্গে সরকারের সম্পর্ক আছে। ফলে ক্লিয়ার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তারা সরকারে ঢুকছে কেন? তারা কেন ট্রাম্প সাহেবকে খুশি করতে চাইছে? পাবে কিছু বলেই তো, কিছু কিছু পাবো আমি এর বদলে, ব্যবসা পাবো, বাণিজ্য পাবো, সম্পর্ক ঘনিষ্ঠ হবে। ফলে এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটাকে অগ্রাহ্য করার কোনো উপায় নাই। অন্য কথায় আমাদের চোখের সামনে এই ভবনটা চুরি হয়ে যাচ্ছে, যে ভবনটা আমাদের সবার। 2 নম্বর, আমরা দেখতে পাচ্ছি যে এই ভবনকে কেন্দ্র করে কিভাবে বাণিজ্য বিস্তার ঘটছে। এর প্রতিবাদ করা উচিত, এবং প্রতিবাদ হওয়া শুরু হয়েছে। আমরা জানতাম না কত দূর পর্যন্ত ভাঙা হয়েছে, ছবি পাচ্ছি আমরা গতকাল থেকে। ফলে দেখবেন যে প্রতিবাদ উঠবে এবং প্রতিবাদটা আরো তীব্র হবে। এটা পলিটিক্যাল প্রতিবাদ নয়, এটা আমাদের প্রত্যেকের ইতিহাস বোধ থেকে, ভালোবাসা থেকে। এই ভবনটা আমার, এই প্রতিবাদ। এটা রিপাবলিকান নয়, ডেমোক্রেট নয়, সকল আমেরিকানের প্রতিবাদ হওয়া উচিত এখানে। জি, অসংখ্য ধন্যবাদ। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের মেয়ে চেলসি ক্লিন্টন আজকে অপ-এডে লিখেছেন এই ব্যাপারটিতে ব্যাপক, এবং এই ঐতিহাসিক গুরুত্বটি খুব বর্ণনা করেছেন। কিন্তু তা ছাপিয়েও আরেকটি ব্যাপার, জয়নাল আবেদিন, আমি আপনার কাছে যাচ্ছি। এই ট্রাম্পের এই প্রকল্প কি ইঙ্গিত দেয়? যে তিনি কি 4 বছরের চেয়েও বেশি মেয়াদে থাকার পরিকল্পনা করে ফেলেছেন এখানে? এবং প্রেসিডেন্টের এই পদটি আসলে তো জনসেবামূলক, কিন্তু সেদিকে অন্য কিছুতে পরিণত হয়েছে ইতিমধ্যে, সেটা অনেকেই জানেন। কিন্তু আরেকটি বড় প্রশ্ন হচ্ছে, ভবিষ্যৎ প্রেসিডেন্টের কাছে এটি কি বার্তা দেয়? যারা আসবেন তারা কি বার্তা পাচ্ছেন? শুনবো আপনার কাছে। ধন্যবাদ। সালাম এবং শুভেচ্ছা সবাইকে। বিশেষ করে হাসান ফেরদৌস ভাই যেভাবে সুন্দর করে বর্ণনা করলেন যে কারো মতামতটা নেওয়া হয়নি, কংগ্রেসের মতামত নেওয়া হয়নি, এই ধরনের একটি বিশাল কাজ যেখানে শাটডাউন চলছে, এমন একটি মুহূর্তে এই কাজটা শুরু হলো যখন সারা অর্থনীতি, আমেরিকার অর্থনীতি একটা প্রলয়ঙ্কর অবস্থা চলছে,
এবং সেই অবস্থায়ও কারো মতামতটা নেওয়া হয়নি। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, উনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলছেন। আপনি যে কথাটা এনেছেন সেটা হচ্ছে কয়েকদিন আগে আমরা এআই মাধ্যমে যে কিংশিপের যে একটা ছবি আমরা সবাই দেখেছি, এই বিষয়টি একটা জিনিস ইঙ্গিত দেয়। কারণ রিপাবলিকানরা মাঝে মধ্যে বলে প্রেসিডেন্ট সাহেব উনি যোগ করা পছন্দ করেন, বিভিন্নভাবে বিভিন্ন জিনিসকে ট্রাই করতে চান, এটাও একটা ইঙ্গিত বলে আমরা মনে করি। কারণ যে এই পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প যে কাজগুলো করেছেন, উনি সবসময় একটা বিশেষ আলোচনায় থাকতে চান, এটাও কিন্তু ওনাকে আরেকটা আলোচনা এনে দিয়েছে। কারণ হোয়াইট হাউসের যে বিষয়টি, যে এখানে প্রিভিয়াস প্রেসিডেন্টদের এবং তাদের ফার্স্ট লেডিদের অনেক স্মৃতি, যেটি হাসান ভাই বললেন, এই স্মৃতিগুলো কিন্তু আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। তো এই যে একটি বিষয়, এটি হচ্ছে এখন এখানে একদিকে হইতে পারে হিংসা, অন্যদিকে যে আরেকটা দুরভিসন্ধি যে কিংশিপ দিকে যদি চলে যায়, এই ধরনের একটা ইঙ্গিত উড়িয়ে দেওয়া যায় না। গত সপ্তাহে আমরা দেখেছি 70 লক্ষ মানুষ এই ইউনাইটেড স্টেটসে প্রসেশন করেছে, প্রতিবাদ করেছে। নো কিংসি, নো কিংসি, নো কিংসি। তো এই যে জিনিসগুলো কোনোটাকেই কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। এবং এটা যে হোয়াইট সুপ্রিমেসি, এবং আজকেও স্টিভ ব্যাননের যে একটা উক্তি যে উনি তৃতীয়বার হয়তো থাকতে চাইবেন বা আবারও প্রেসিডেন্ট হওয়ার খায় শোনার আছে, এই যে বিষয়টি, এটাকে কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সুতরাং অনেকগুলো ইঙ্গিত বহন করে। তবে আমাদেরকে এই জন্য অপেক্ষা করতে হবে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কোনো কিছু প্রতিবাদ ছাড়া যাবে না। এই ক্ষেত্রে ডেমোক্রেট, রিপাবলিকান শুধু নয়, প্রত্যেকটা নাগরিক প্রতিবাদ করা উচিত। ধন্যবাদ আপনাকে। হাসান ফেরদৌস, ফিরে যাচ্ছি আপনার কাছে। আমি একটু নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনের দিকে দৃষ্টি দিতে চাই। ইভেন যখন আমরা গত সপ্তাহে এবং আমি গতকাল আপনার সাথে আলোচনা করেছি, তারপর আমি আসলে তখন একটি রিপোর্ট লেখার চেষ্টা করছিলাম। আমার কাছে কেন জানি প্রথম থেকে মনে হচ্ছিল যে দের ইজ আ সিমিলারিটি এই ইলেকশন এবং আরেকটা কোন ইলেকশন আমি বুঝে উঠতে পারছিলাম না গত কয়েকদিন ধরে। আরেকটা ইলেকশন সিমিলারিটি পেয়েছি, সেটা হলো বাফেলো নিউ ইয়র্কের 2021 সালে। সেখানে আমরা একটি কথা জানি, সোশ্যালিস্টরা সহজে কিন্তু জয়ী হন না। তারা অনেক সময় প্রাইমারিতে জয়ী হয়ে যান, কিন্তু জেনারেল ইলেকশনে তাদেরকে হারিয়ে দেওয়া হয়। আমরা সেটি দেখেছি 2021 সালে বাফেলো সিটির মেয়রাল ইলেকশনে, যেখানে ইন্ডিয়া ওয়ালটন প্রাইমারিতে জয়ী হয়েছিলেন, কিন্তু উনি কারো কাছ থেকে টাকা নেননি, কোনো জোটের সাথে স্বাক্ষর করেননি। কিন্তু তার প্রতিপক্ষ ছিলেন ডেমোক্রেটিক প্রার্থী ওই সময়ের বাইরন ব্রাউন প্রাইমারিতে হেরে গিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে রিপাবলিকান ডোনার, বড় বড় ডোনার, সুপার প্যাক তাকে এমনভাবে অর্থায়ন করে, তার কারণ যদি ইন্ডিয়া ওয়ালটন জয়ী হয়ে যায় তাহলে তো তাদের সব রকম কারাপশনের প্রতি বিরাট একটা বাধা এসে পৌঁছবে। এবং জেনারেল ইলেকশনে ইন্ডিয়া ওয়ালটন পরাজিত হয়েছিলেন। সেই সংখ্যাটি কিন্তু এই নিউ ইয়র্ক সিটির মেয়র ইলেকশনেও আছে। সেখান থেকেই এই যে নিউ ইয়র্ক সিটির মেয়র ইলেকশন চূড়ান্ত বিতর্ক হয়ে গেল গতকাল, বেশ উত্তপ্তই। এন্ড্রু কুওমো এবং কার্টিস স্লোয়া একজোট হয়ে মামদানির বিরুদ্ধে লেগেছিলেন, তীব্র সমালোচনা করেছেন। এখন মামদানিকে দেখে শুনে কি মনে হচ্ছে সেটি আমি আপনার কাছে শুনবো। আর একটা বড় প্রশ্ন হচ্ছে, যারা তার সাথে একমত, যে ভোটাররা তার সাথে একমত পোষণ করেন না, তাদের কাছে কি এখন তিনি কি ব্যাখ্যা, কিভাবে এখনো তাদেরকে উনি তার পক্ষে নিয়ে আসতে পারেন ভোটের দিন, এটি একটি বড় ব্যাপার। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি হয়ে দাঁড়ালো। হাবিব ভাই, আপনি ঠিক একটা খুব জরুরি একটা এক্সাম্পল দিয়েছেন আমাদেরকে। যে মুহূর্তে মামদানির জয় লাভের সম্ভাবনা প্রায় 100 ভাগ ভাবছি আমরা, তখন দেখতে পাচ্ছি তার বিরুদ্ধে একটা নতুন অ্যালায়েন্স গড়ে উঠছে, শক্ত একটা অ্যালায়েন্স। যে অ্যালায়েন্সের কেন্দ্রে আছেন একজন ডেমোক্র্যাট, অ্যান্ড্রু কুওমো, ডেমোক্র্যাট। এই শহরটা 70% বেশি ডেমোক্রেটিক সমর্থন এই শহরে বলা হয়। সেই শহরে একজন ডেমোক্র্যাট আরেকজন ডেমোক্রেটের বিরুদ্ধে ফাইট করছে। কেমন
এবং আজকে রাত পর্যন্ত আজকে আমরা দেখেছি আমরা আমাদের জেফ্রি হাকিম এন্ডোর্স করেছেন। এন্ডোর্স করেছেন অবশেষে, কিন্তু আমাদের সিনেটের মাইনরিটি চাকসুমা। লিডার সিনেটর চাকসুমার কিন্তু এখনো এখনো করেনি। করেননি। তার মানে ডেমোক্রেটদের মধ্যে এখন একটা দোটানা ভাব রয়েছে। কারণটা খুব স্পষ্ট। হুম। কি কারণ? এক নম্বর হচ্ছে গিয়ে মামদানি অনেক বেশি প্রোগ্রেসিভ, অনেক বেশি বাম ঘাসা, লেফট, যা কিনা এই ডেমোক্রেটদের মাঝপথে চলার যে অভ্যাসটা, সেন্ট্রিস্ট যে অ্যাপ্রোচটা, তার বিপক্ষে। হুম। এক। আর দু নম্বর, তার ইসরায়েল এবং গাজা প্রশ্নে সুস্পষ্ট অবস্থান, সুস্পষ্ট অবস্থান। আমরা কি জানি যে প্রায় সব ডেমোক্রেটই কিন্তু সিনেটে এবং কংগ্রেসে এপ্যাক মানে আমেরিকা ইসরায়েল পলিটিক্যাল অ্যাকশন কমিটির কাছ থেকে পয়সা নেয়। হুম। এরা প্রত্যেকে কিন্তু এই এপ্যাকের কাছ থেকে পয়সা নিয়ে নির্বাচিত হয়েছে, ফলে তাদের একটা ঋণ আছে। এটা একটা। দু নম্বর, এরা প্রত্যেকে না হলো প্রায় অধিকাংশই আইডিওলজিক্যালি অ্যালাইন উইথ ইসরায়েল অ্যান্ড ইসরায়েলি পলিসিস। আইডিওলজিক্যালি তারা দেখবেন যে কংগ্রেসের ভেতরে গুটি কয়েক প্রোগ্রেসিভ ছাড়া কেউই কিন্তু বলতে রাজি নয়, প্রস্তুত নয় যে গাজায় যা ঘটে গেল 2 বছরে একটা জেনোসাইড, এতে বলতে তারা রাজি নন। প্রাক্তন প্রেসিডেন্ট বাইডেন কি বলেছেন? গাজায় খুব অন্যায় হয়েছে, অনেক মারামারি হয়েছে, কিন্তু জেনোসাইড হয়নি। ক্ষমতা ত্যাগের পরেও তিনি বলছেন, ক্ষমতা ত্যাগের পরে 2 মাস আগে আমি দেখেছি তিনি বলেছেন না, কোনো জেনোসাইড হয়নি। এই লোক, ডেমোক্রেটিক পার্টির এই লোক, প্রথম একদিন পরেই কিন্তু তিনি গেছেন ইসরায়েলে, কোলাকুলি করেছেন এবং নিজেকে একজন ইসরায়েলি বলে ঘোষণা করেছেন, আই এম উইথ ইউ। এই সেন্টিমেন্টটা, এটা কিন্তু ডেমোক্রেটিক পার্টির ভেতরের সেন্টিমেন্ট, এবং এইটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করছে অ্যান্ড্রু কুওমো। যদি আপনারা যা দেখে থাকেন পরশুদিনের শেষ বা দ্বিতীয় ডিবেট, একটাই বক্তব্য, তুমি অ্যান্টিসেমিটিক, তুমি ইসরায়েলের স্বার্থের বিরুদ্ধে, তুমি গ্লোবালাইজ ইন্তিফাদা বলেছো, তুমি ডিফান্ড পুলিশ বলেছো। এসব প্রশ্ন জবাব তিনি আগে একাধিকবার দিয়েছেন, আবারও নিয়ে আসা কেন? বারবার এই অনিশ্চয়তা তৈরি করা তাদের মনে, যারা এখনো 100% মন ঠিক করে ওঠেননি কাকে ভোট দেবেন। আমরা জানি অলওয়েজ কিন্তু 5-7-10% লোক আনডিসাইডেড থাকে। এই 10% লোককে তাদের মনটা বিষিয়ে দেবার জন্য বারবারই এই দুটো ইস্যু, অ্যান্টিসেমিটিজম আর ডিফান্ড দ্য পুলিশ, এটা একটা ব্যাপার। আপনি বললেন চ্যালেঞ্জ কি? আমি বলবো 3টি মূল চ্যালেঞ্জ এই মুহূর্তে মামদানির সামনে। মামদানির প্রধান পেজ আমরা কি জানি? ইয়াং পিপল। কিন্তু আমরা এও জানি যে ইয়াং পিপলরা ভোট দিতে যায় না। 30% বেশি কিন্তু কখনো ইয়াং পিপলরা ভোট দিতে যায় না। সেই 30% থেকে বাড়িয়ে তাকে 60% করার সম্ভব। এইটা প্রধান চ্যালেঞ্জ তাদেরকে। মেক শিওর যে নতুন প্রজন্মের সদস্যরা ভোট দিতে গেলেন, এটা 1 নম্বর চ্যালেঞ্জ। 2 নম্বর চ্যালেঞ্জ, মামদানিকে তার যে বেসটাকে এক্সপ্যান্ড করতে হবে। আমি কি বোঝাচ্ছি? আপনারা জানেন যে এখনো কিন্তু এই শহরের আফ্রিকান আমেরিকানরা এবং অংশত হিসপ্যানিকরা পুরোপুরি মামদানিকে সমর্থন দেননি, বরং অ্যান্ড্রু কুওমো আফ্রিকান আমেরিকানদের কাছ থেকে কিন্তু বড় রকমের সাপোর্ট পেয়েছেন। ফলে মামদানিকে জিততে হলে অবশ্যই তার বেসটাকে এক্সপ্যান্ড করতে হবে, ইনক্লুড করতে হবে এই আফ্রিকান আমেরিকান। আমরা জানি যে জুইশ ভোটাররা তিনি পাবেন, ইতিমধ্যে তার মধ্যে এক ধরনের সম্পর্ক তৈরি হয়েছে। আমরা এও জানি যে একাধিক জুইশ নেতা তার পাশে দাঁড়িয়ে আছেন, ল্যান্ডার্স তার সঙ্গে একসাথে ক্যাম্পেইন করছেন, ভেরি গুড। কিন্তু একটা বড় অংশ আফ্রিকান আমেরিকান, তাদেরকে আনতে হবে। থার্ড চ্যালেঞ্জ মোস্ট ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ, তা হচ্ছে যে এই যে ক্যাম্পেইন শুরু হয়েছে এনিবডি বাট মামদানি, এই যে ক্যাম্পেইনটা, যাকে খুশি ভোট দাও, মামদানিকে ভোট দিও না, ইটস এ রিয়েল এন্ড সিরিয়াস চ্যালেঞ্জ। এর সঙ্গে যুক্ত আছেন কে? এর সঙ্গে যুক্ত আছেন ডোনাল্ড ট্রাম্প সাহেব, এর সঙ্গে যুক্ত আছেন অ্যান্ড্রু কুওমো, যুক্ত আছেন এই শহরের সবচেয়ে ধনী ল্যান্ডলর্ডসরা, ডেভেলপাররা, ফিনান্সিয়াররা। কেমন? এদের নাম আমরা জানি, এরা $1 বিলিয়ন ইনভেস্ট করার কথা বলছে। ফলে এই যে কোয়ালিশনটা গড়ে উঠেছে, মামদানিকে এটাকে ওভারকাম করতে হবে। শেষ কথা বলি আমরা সবাই বলছি একই কথা, ভোটের দিন এই শুরু হচ্ছে, আগামীকাল শনিবার থেকে কিন্তু আমাদের ভোট শুরু হচ্ছে, আর্লি ভোটিং। 4 তারিখে আমাদের নির্বাচন। আমরা মুখে
যতই এনথুজিয়াজম দেখাই না কেন, আসল চ্যালেঞ্জ হচ্ছে ভোটের দিনে যে ভোটটা দেওয়া। যারা এখনো ভোটার হননি, প্লিজ এখনই ভোটার হন, এবং আগামীকাল থেকে আর্লি ভোটিং শুরু হচ্ছে, 4 তারিখে ভোট, অবশ্যই ভোট দেবেন যদি আপনি চান মামদানি এই শহরের পরবর্তী মেয়র হোক। আমি চাই এবং আমার বিশ্বাস আপনারাও চান। আমি এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাকে। আমি একটি কথা মনে করে দিতে চাই সবাইকে, সেটি হচ্ছে এরকম, নিউ ইয়র্ক সিটি হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটি। আপনি যখন নিউ ইয়র্ক সিটির মেয়র হবেন, ক্যাপিটালিস্ট অফ দ্য ক্যাপিটালিস্ট মানে ইকোনমি, এটি হাতছাড়া হোক, এটি কোনোভাবেই এস্টাবলিশমেন্ট ডেমোক্র্যাট, রিপাবলিকান তো অবশ্যই নয়, অ্যান্ড্রু কোমো তো নয়, এবং প্রেসিডেন্ট ট্রাম্প কেউ চাবেন না, তারা উঠে পড়ে লেগেছেন তার বিরুদ্ধে। মামদানি জয়ী হয়েছিলেন প্রাইমারিতে একটি অন্যতম কারণে, টার্ন আউট ছিল হিস্টোরিক্যাল, অনেক বেশি, এবং ইয়াং মানুষদের ভোটে এটি একটি চালিকা শক্তি ছিল। আমি জয়নুল আবেদিন আপনার কাছে যাচ্ছি। এই অ্যাড করতে পারি ভাই, কুইকলি একটা অ্যাড করি আমি। জি, এটাকে বলে ব্র্যাডলি এফেক্ট। নিশ্চয়ই জানেন ব্র্যাডলি এফেক্ট হচ্ছে যে সাদা ভোটাররা মুখে বলে কারো মানুষকে ভোট দেবো, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু যে তারা ভোট দেয় না। জেনারেল ইলেকশনে প্রমাণ দেখেছি আমরা 1982-তে ক্যালিফোর্নিয়ায় বিল ব্র্যাডলি তার নির্বাচিত হবার কথা গভর্নর হিসেবে 12 পয়েন্টে লিখেছিলেন, হি লস। এই নিউ ইয়র্ক শহরে ডেভিড ডেনকিন্স নির্বাচনের একদিন আগে পোল বলছে 4 থেকে 6% তিনি এগিয়ে আছেন, হি লস্ট ইট। কারণ অনেক ক্ষেত্রে কালো মানুষরা মুখে বলছে ভোট দেবো, শেষে ভোট দেওয়ার সময় কিন্তু ভোটটা দিচ্ছে না কালো মানুষকে। আরেকটি কথা, জোরান মামদানির পক্ষে কিন্তু ছোট ছোট ডোনাররা $5, $10 যারা দিচ্ছেন, এরা দিচ্ছেন। আপনি কি জানেন যে অ্যান্ড্রু কোমোর পক্ষে যারা মানে ফান্ড রেজিং করছেন, তাদের অন্যতম কয়েকজনের নাম বলি, একজনের নাম সবাই চিনেন আপনি, মাইকেল ব্লুমবার্গ, $25 million। বিল অ্যাকারম্যান, হ্যাঁ, Bill Ackerman, housing mogul, real estate mogul in New York City. হোম ডিপোর মালিক। Yes, thank you. So এরা তার পিছনে লেগেছেন, বুঝতে হবে আপনাকে কেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা মামদানিকে হারাতে এত লোকের কেন প্রয়োজন? কিন্তু আমরা যেটা বলি যে গণতন্ত্র কি, আপনি যখন ভোট দিব, সেই প্রার্থী যখন জয়ী হবেন, সেটি গণতন্ত্রের বিজয়। কিন্তু এখন হোয়াইট হাউসে বসে একজন চিন্তা করছেন যে আমি নিউ ইয়র্ক সিটির ইলেকশন মেয়রের কে হবে সেটা আমি ঠিক করে দিব। দিস ইজ নট রাইট। আমি জয়নুল আবেদিন আপনার কাছে, অফকোর্স ইটস নট রাইট, এটা গণতন্ত্রের। ওকে, আমি আপনার কাছে প্রশ্নটি আমি করে দিই আপনাকে। শেষ বিতর্কে, অর্থাৎ গতকালকে কোমো এবং সিলভা মামদানিকে কি আপনি মনে করেন কোণঠাসা করতে পেরেছে, নাকি নিজেদের দিক নির্দেশনার অভাব আছে সেটি দেখিয়েছেন? মামদানি লড়ছেন অপরাধ, বাসস্থান অর্থাৎ অ্যাফোর্ডেবল হাউজিং, জীবনযাত্রার ব্যয় সংকটে নিউ ইয়র্ককে একত্রিত করা এবং এটিকে আসলে বসবাসযোগ্য করে তোলা সাধারণ মানুষের জন্য এই টিকেটে। এদিকে আমরা কিন্তু এরকম কোনো কিছু দেখছি না। তারা শুধু বলছেন যে তারা ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি করতে পারবেন, তারা নিউ ইয়র্ক সিটিকে এগিয়ে নিয়ে যাবেন, কিন্তু আমরা জানি তারা ডোনাল্ড ট্রাম্পের সাথে হাত মিলিয়ে এগিয়ে যাচ্ছেন। সো তারা কি নিজেদের আসলে দেখালেন যে তাদেরই দিক নির্দেশনার অভাব আছে? শুনবো আপনার কাছে। ধন্যবাদ। সেদিনের বিতর্কটা আমরা যে জিনিসটি লক্ষ্য করেছি, মিস্টার কুমো এবং মিস্টার সিলভা দুইজনেই কিন্তু একটি মুহূর্তে দেখা গেল দুইবার অন্তত এক হয়ে গেল মামদানিকে অ্যাটাক করার জন্য। এবং কুমো বারবার তার এক্সপেরিয়েন্স এবং কুর্টিস বারবার তাকে অ্যাপ্রেন্টিস বলে সম্বোধন করতেছিল, আপনারা খেয়াল করেছেন। এখানে দুইটি মনস্তাত্ত্বিক কারণ। প্রথম কারণ হচ্ছে এই ইলেকশনটা নিউ ইয়র্ক সিটির মধ্যে সীমাবদ্ধ না, এটা একটা জাতীয় নির্বাচনে পরিণত হয়েছে। যেহেতু ফারদৌস ভাই একটু আগেই বলছেন, যেখানে প্রেসিডেন্ট স্বয়ং চাচ্ছেন না যে কোনো অবস্থায় ফেয়ার, মানে এই ক্ষেত্রে যে মামদানি মেয়র হিসেবে নির্বাচিত হোক। এখানে যে মনস্তাত্ত্বিক কারণ, যেটা আরেকটি যে একটি কারণ, সেটি হচ্ছে যে এখানে গত কয়েকদিন আগে আমরা দেখেছি যে 600 জনের বেশি জুইশ রাবাই একজোট হয়ে একটা স্টেটমেন্ট দিল। এই যে একটা ন্যারেটিভ ক্রিয়েট করা যে মামদানি যদি এই শহরে মেয়র হয়ে আসে তাহলে অনেকের বাস অযোগ্য একটা সিটিতে পরিণত হবে, এই যে একটা ভয়। দ্বিতীয় যে জিনিসটি কুর্টিস যে জিনিসটি উল্লেখ করেছেন, যে এই সিটিকে চালাইতে হইলে তাহলে ট্রাম্পের সাথে
কিছু দিতে হবে, কিছু নিতে হবে, অত্যন্ত উল্লেখযোগ্য একটা বিষয়, সেখানে একটা ইঙ্গিত বহন করে। দ্বিতীয় আরেকটি জিনিস, কুমো যে কথাটা বলছে যে ডোনাল্ড ট্রাম্প বুলি করবে এবং ডোনাল্ড ট্রাম্প মামদানিকে রেসপেক্ট করে না, ফলে এক্সপিরিয়েন্স আছে যেহেতু কুমোকে এক্সপেক্ট করবে এবং শহরকে পরিচালনা করা সহজ হবে। এই যে বিভিন্ন ধরনের ভয়ভীতি, বিভিন্ন ধরনের ন্যারেটিভ সৃষ্টি করে মানুষের যেই সমর্থনটাকে, একটু আগে আমরা যে আপনারা যে আলাপটা করলেন যে এগিয়ে থাকা সত্ত্বেও অতীতে অনেক সোশ্যালিস্ট কিন্তু নির্বাচিত হতে পারেনি, ঠিক সেম গেমটা এখানে খেলা হচ্ছে। তবে মামদানি এর একটা সুন্দর উত্তর দিয়েছে, সেটা হচ্ছে যে আমার অপোনেন্ট যারা আছে, তাদের কাছে আছে এই ধরনের ফিয়ার মেঙ্গারিং সৃষ্টি করা, ভয়ভীতি সৃষ্টি করা, বাট হি হ্যাজ এ প্ল্যান। প্ল্যানটা কি? প্ল্যানটা হচ্ছে সে চায় এই সিটিকে একটা অ্যাফোর্ডেবল সিটি করতে। এই সিটি থেকে হাজার হাজার মানুষ আজকে বিভিন্ন সিটিতে চলে যাচ্ছে, নিউ জার্সিতে চলে যাচ্ছে, অন্য সিটিতে চলে যাচ্ছে, বাফেলোতে চলে যাচ্ছে, এবং এই সিটিকে ছেড়ে অন্যদিকে তাদের বাসস্থান চিন্তা করতেছে, কারণ এই সিটি অনেকটা বাস অযোগ্য হয়ে যাচ্ছে একটা মিডল ক্লাস টু লোয়ার মিডল ক্লাসের জন্য। এই চেঞ্জটাকে একটা সোশ্যাল পরিবর্তনের মধ্য দিয়ে আনতে চায়। এখন এই কাজটাকে আমাদের ওভারকাম করতে হলে যে বিষয়টি, মামদানি এগিয়ে থাকুক, খুব সলিড ভাবে এগিয়ে আছে, কোনো সন্দেহ নাই, আলহামদুলিল্লাহ, বাট আমি বলবো যে নাথিং ইজ গ্রান্টেড। নাথিং ইজ গ্রান্টেড। ওকে, ধন্যবাদ। We should not take it as a granted. আমার আবেদন থাকবে বাংলাদেশি সহ সাউথ এশিয়ান, যেহেতু এই চ্যানেলের ম্যাক্সিমাম শ্রোতা তারা, those who are going first time for vote, 18 years, যারা এই মাত্র ভোটার হয়েছেন, নতুন ভোটারদের কাছে আপনারা জীবনের এই প্রথম ভোট দিতে যাবেন, আপনারা যে স্বপ্ন দেখে ভোট দিতে যাচ্ছেন, আপনাদের স্বপ্ন পূরণের জন্য মমতালিকে ভোট দেওয়া দরকার। আর যারা অতীতে অনেকবার ভোট দিয়েছেন, এই নিউ ইয়র্ক সিটিকে একটি বাসযোগ্য, একটা ইনক্লুসিভ আমরা যেটা বলি, সে ধরনের সিটি দেখার জন্য, সেই সিটির যাদের এতদিন আশা পূরণ হয়নি, সেই আশা পূরণের জন্য তাদেরকে মামদানিকে ভোট দেওয়া দরকার। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে কোনো অবস্থায় আগামীকাল থেকে 25শে অক্টোবর থেকে আর্লি ভোট শুরু হবে, যে কোনো অবস্থায় আপনি আপনার ভোটাধিকারটা প্রয়োগ করবেন। আপনার যে প্রেজেন্স এই শতাব্দীতে, আমি বলবো যে আমাদের আগামী 1 শতাব্দীতে এই ধরনের একটা সুযোগ আসবে, এটা আমরা আশা করতে পারি না। সুতরাং এই সুযোগটাকে কোনো অবস্থায় হাতছাড়া না করে সাউথ এশিয়ান ইমিগ্রেন্ট, নন ইমিগ্রেন্ট, রিগার্ডলেস অফ রিলিজিয়ন, সেক্স, কালার, প্লিজ গো আউট এন্ড ভোট, ভোট ফর মাম। রাইট, থ্যাংক ইউ। হাসান ফেরদৌস, আপনি কিছু বলতে চাচ্ছেন, আপনি যোগ করবেন, অসুবিধা নেই। আমি একটি প্রশ্ন, যেহেতু আমি প্রসঙ্গের পরিবর্তন করবো, এখন ভেনেজুয়েলা প্রসঙ্গে যাব, ফেডারেল গভর্নমেন্ট অ্যান্ড আন্তর্জাতিক বিষয়ে। এই এখন আমেরিকা ভেনেজুয়েলা আগ্রাসন চালাতে চায়, তার জন্য স্থলপথে আক্রমণের পরিকল্পনা করেছেন ট্রাম্প প্রশাসন, এটি কংগ্রেসের অনুমতি ছাড়াই। এছাড়াও আজ আমরা শুনতে পাচ্ছি যে রণতরী রওনা দিয়েছে ভেনেজুয়েলার দিকে। এই প্রথমে আমরা শুনেছিলাম যে এটি একটি গণতান্ত্রিক দেশ না, একে সরাতে হবে, মদুরোকে সরাতে হবে, এদেরকে রক্ষা করতে হবে, কিন্তু এখন প্রশ্ন উঠতে পারে গণতন্ত্রের নামে এই যুদ্ধ কি কারণে, তার আসল লক্ষ্য কি ভেনেজুয়েলার তেল এবং প্রাকৃতিক সম্পদ দখল, নাকি রেজিম চেঞ্জ ও অলসো পার্ট অফ দিস? আমি শুনবো আপনার কাছে। আমি ভাই, ভেনেজুয়েলায় এই মার্কসিস্ট বলি, লেফটিস্ট বলি, কমিউনিস্ট বলি যে সরকার ক্ষমতায় আছে, তাকে উচ্ছেদ করবার জন্য আমেরিকা দীর্ঘদিন থেকে নানা রকম পরিকল্পনা করছে রেজিম চেঞ্জের জন্য। কু করার চেষ্টা করেছে, অপোজিশনকে তারা ফান্ডিং দিয়েছে, প্ল্যানিং তারা করেছে পিছন থেকে কিভাবে সরানো যায়। নতুন ঘটনা নয়, প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম টার্মে এটা চেষ্টা করেছেন। আমরা দেখেছি আমাদের বাইডেন সাহেবের সময়ও চেষ্টা করা হয়েছে অপোজিশনকে সাপোর্ট করবার জন্য। মূল লক্ষ্য কিন্তু আমি বলি আপনার কারণটা কি, হোয়াট ইজ সো রং উইথ ভেনেজুয়েলান গভর্নমেন্ট? ভেনেজুয়েলায় রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি তেল, 303 বিলিয়ন ব্যারেল তেল প্রুভেন reserve, 300, larger than Saudi Arab, larger than America, larger than Russia, largest concentration of crude oil. Proven মজুদ হচ্ছে 303 বিলিয়ন ব্যারেলস। হুগো চাভেজ প্রথম এটাকে 2000 সালের দিকে জাতীয়করণ করে,
বক্তব্য হচ্ছে যে এই কোম্পানিগুলি আমাদের তেল সব বিদেশিরা মূলত আমেরিকানরা নিয়ে যাচ্ছে, আমরা গরিব থাকছি। তিনি রাফলি 60% ন্যাশনালাইজ করেছিলেন ধাপে ধাপে। এবং তখন থেকেই ভেনেজুয়েলার প্রতি আমেরিকা অসন্তুষ্ট। আমেরিকা মনে করে যে আমার অধিকার আছে তোমার তেলের উপরে। এবং এই যে বিদেশি কোম্পানি, যে আমেরিকান কোম্পানিগুলি, যারা তেল কোম্পানিগুলি, তারা পেছন থেকে কিন্তু অনেক দিন থেকে কলকাঠি নাড়ছে। আপনারা জানেন, প্রথম নয়, ল্যাটিন আমেরিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস কিন্তু খুব নোংরা ইতিহাস। বারবার তারা এখানে কলম্বিয়াতে, এখানে ডোমিনিকান রিপাবলিকে, কিউবাতে, আর্জেন্টিনায় বারবার তারা হস্তক্ষেপ করেছে, সামরিকভাবে সৈন্য পাঠিয়েছে, সরকার বদল ঘটিয়েছে। এবং পেছনে যুক্তি ছিল, আপনি একবার আমায় কত অনুষ্ঠানে বলছিলেন মনরো ডক্ট্রিনের কথা। 19th সেঞ্চুরিতে 1813 সময়, হ্যাঁ 1823 রাইট, 23-তে কি আর্গুমেন্টটা কি, যে এটি হচ্ছে আমার প্রভাব বলার অন্তর্ভুক্ত, এ হচ্ছে আমার উঠোন, আমার ব্যাকইয়ার্ড, এখানে আসবে, এবং এখানে অন্য কেউ আসতে পারবে না। ঠিক আছে, এটা কখনকার কথা? এটা কলোনিয়াল পিরিয়ড, যখন পৃথিবী ভাগ করা হয়ে গেছে। এই অংশটা ফ্রান্সের, এই অংশটা ইংল্যান্ডের, এই অংশটা অন্য কারো, পর্তুগালের। আর আমেরিকা বলছে এইটা হচ্ছে আমার। কিন্তু এখন তো কলোনিয়াল পিরিয়ড না, আমরা সেই 21 শতকে প্রবেশ করেছি। আমরা 1945 পরে পৃথিবী নতুন বলয়ে প্রবেশ করেছে। এখন কি করে সেই মনরো ডক্ট্রিনের আদর্শ ফলো করে আমরা দাবি করি যে এই দেশটি আমার নিয়ন্ত্রণে আসতে হবে? ইন্টারেস্টিংলি, আপনি ঠিকই বলেছেন, গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সমুদ্র সীমায় কয়েক দফা বোমা বর্ষণ করেছে, কয়েক দফায় কমপক্ষে 2 ডজন মানুষ মারা গেছে। আর কারা বলা হচ্ছে এরা ড্রাগ ডিলার্স। সত্যি ড্রাগ ডিলার্স তার কোনো প্রমাণ নেই। অ্যাটলিস্ট দুজন জানি যে মারা যায়নি এমন ধরা পড়েছে, তারা ফিশারম্যান। তার মা, তারা বলেছে আমার ছেলে তো মাছ ধরতে গেছে। কেমন? তার মানে আমাদের সরকার নিরীহ মানুষকে খুন করলো, এবং খুন করলো এই অভিযোগে যে এরা সব ড্রাগ ডিলার্স। এখন এরা আমাদের থ্রেট, ঠিক আছে, ড্রাগ ডিলিং ইজ এ সিরিয়াস বিজনেস থ্রেট, কিন্তু নিয়ম হচ্ছে যুদ্ধ ঘোষণার আগে আপনাকে যেতে হবে কংগ্রেসের কাছে অ্যাপ্রুভালের জন্য। ট্রাম্প সাহেব কারোর মধ্যে যাননি, উনি বলছে আমার কোনো প্রয়োজন নেই, সরাসরি বলছে যে আমার কোনো প্রয়োজন নাই। এবং এখন তিনি অথরাইজ করেছেন ল্যান্ডে, জলভূমি, আগে ছিল তো নদীতে, এক সমুদ্রে, এখন স্থলপথে আক্রমণের তিনি অথরাইজ করেছেন। যাতে পাঠিয়েছেন জেরাল্ড ফোর্ড, সবচেয়ে আধুনিক, সর্বাধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার, যাতে প্রায় 10,000 সৈন্য সেখানে রয়েছে, একাধিক নৌযান সেখানে রয়েছে। ভেনেজুয়েলা ছোট্ট, অতি ক্ষুদ্র, অতি দুর্বল একটি দেশ। তাকে আক্রমণ করা আমেরিকার জন্য কোনো ব্যাপারই না, তাকে তুড়ির মতো তাকে উড়িয়ে দেবে। কিন্তু আমাদের অধিকারটা কোথায় পেলাম আমরা? একটা প্রতিবেশী দেশ, ঠিক আছে, পলিটিক্যালি ভিন্ন মত তারা পোষণ করে, আমি সমর্থন করতেই পারি ভিন্ন মতাবলম্বী আন্দোলনকে, কিন্তু সেই সরকারকে আমি উচ্ছেদ করব, এটা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? শেষ কথা বলছি আমি, যে মহিলা এবারে নোবেল পুরস্কার পেয়েছেন, কারিনা মাচাদো, তিনি বিরোধী দলের নেতা, এবং তিনি ওপেনলি বলেছেন যে আমি যদি ক্ষমতায় আসি, আমি কিন্তু এই তেলটাকে আবারও তুলে দেবো প্রাইভেট সেক্টরকে। হ্যাঁ, এবং সেই কারণেই উনি নোবেল প্রাইজটি পেয়েছেন, এবং পেয়েছেন পিসে, নোবেল পিস। ভাবুন আপনি, ফলে খুবই উদ্বেগজনক। শুধুমাত্র ভেনেজুয়েলা না, কিন্তু আজকে মার্কিন যুক্তরাষ্ট্র কলম্বিয়ার বিরুদ্ধে, কলম্বিয়ার প্রেসিডেন্টের স্ত্রী এবং তার কন্যার বিরুদ্ধে বা পুত্রের বিরুদ্ধে স্যাংশন আরোপ করেছে, এই যুক্তিতে যে কলম্বিয়া নাকি ড্রাগ ডিলিংকে, ড্রাগ ট্রেডকে ফ্যাসিলিটেট করছে। জি, খুবই ভয়ের কথা, খুবই উদ্বেগের কথা। শেষ করছি আরেকটা কথা বলে, পাশের বাড়ি আর্জেন্টিনাতে একটি অতি দক্ষিণপন্থী ট্রাম্পপন্থী সরকার ক্ষমতায় আছে। সেই সরকারকে রক্ষা করবার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ইউনিল্যাটারাল এককভাবে $20 বিলিয়ন ঋণ দেওয়ার কথা বলেছেন। আপনি আর্জেন্টিনার মেলের কথা বলছেন? মিলে, এই শর্তেতে যদি মিলের দল হেরে যায়, টাকা আমি ফেরত দিয়ে দেবো, মিলেকে জিততে হবে। তার মানে আগামী নির্বাচনকে প্রভাবিত করবার জন্য আমি আগে ভাগে $20 বিলিয়ন অ্যাডভান্স দিচ্ছি, সরাসরি হস্তক্ষেপ করছি।
আমি আপনার কথা শোনার পরে হাসবো না কাঁদবো? আমরা হচ্ছি গণতন্ত্রের ধারক এবং বাহক বলে বাহাবা কুড়াই। আরো একটা এক্সাম্পল আপনাকে দিই আমি, ব্রাজিল। Yeah. ব্রাজিলের প্রাক্তন হ্যাঁ, প্রেসিডেন্ট উল্টো চিত্র, হ্যাঁ। বলসোনারো আপনারা জানেন ট্রাম্প সাহেবের কায়দায় নির্বাচনের পরে ক্ষমতা দখল করবার জন্য চেষ্টা খুব করেছিলেন। চেষ্টা করেছিলেন। হুম, তাকে ব্রাজিলের সুপ্রিম কোর্ট বিচার করে শাস্তি দিয়েছে। yeah, ট্রাম্প সাহেব এতটা অসন্তুষ্ট যে জাজ এই রায় দিয়েছেন তার বিরুদ্ধে তিনি স্যাংশন আরোপ yeah, করেছেন। yeah, of course. বা আপনি ভাবতে পারেন ওই যে বিচার হয়েছে জাতীয় আইনের ভিত্তিতে, জাজ আরোপ বিচার করেছেন, রাইট, জাজের বিরুদ্ধে আমি স্যাংশন আরোপ জি, করেছি। হ্যাঁ, বিকজ আমি পারি। এটা তো এটাকে বলে বম্বেটে পনা, না পিওর বম্বেটে পনা। না না, আপনি মুখে বুলিয়ে আরবেন গণতন্ত্র, সম অধিকার এবং ইকুয়াল রাইটস অ্যান্ড অল দিস থিংস, কিন্তু কাজটি একেবারেই বিপরীত। এটি মানে আশ্চর্যজনক, বাট আমি আশ্চর্যিত না, আমি আশ্চর্যিত না, বিকজ আমেরিকার অতীত অত্যন্ত, আপনি শুরুতেই বলেছেন, অত্যন্ত ঘৃণায় ভরা। এবং এটা একটি সত্য, এই পিলটা সোয়ালো করা কঠিন, বাট আপনি যখন জানবেন তখন আপনি বুঝে যাবেন। মনরো ডক্ট্রিন দেখলে অনেকখানি পরিষ্কার হবে, দেখে নেবেন দর্শক যারা আপনারা দেখছেন, ভালো লাগবে। ওকে, জয়নুল আবেদিন, আমি আপনার কাছে যাচ্ছি। নিউ ইয়র্ক টাইমস একটি বড় রিপোর্ট এসেছে, একটি নতুন অভিবাসন নীতি গ্রহণ করতে যাচ্ছেন আমেরিকান সরকার। ওকে, ট্রাম্প প্রশাসন। সেটি হবে শুধুমাত্র শ্বেতাঙ্গদের ইয়ে দেওয়া হবে। হ্যাঁ, আমাদের দেশের মহিলাদের কাণ্ডজ্ঞান খুব কম, জয়নুল আবেদিন, আপনি বিচলিত হবেন না। আমরা জানি তারা মানে গুরুত্ব বোঝেন না, তাদের কাজটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাথিং টু বি এম্বারাসড, ডোন্ট ওয়ারি, আই এম উইথ ইউ। ওকে, শ্বেতাঙ্গ শরণার্থী যারা আছেন তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে। এটি একেবারেই আমেরিকার সংবিধানের সাথে মৌলিক সমতার ব্যাপারে নীতিতে একমত পোষণ করে না। আর তারপরে আরেকটি কথা উনি উল্লেখ করেছেন, সেখানে ওনারা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে আমেরিকা ফার্স্ট নীতি। এর সাথে উনি বলেছেন আমেরিকা আমেরিকানদের জন্য। তো বাবা, আমেরিকান কারা? এটির অর্থ কি এরকম যে আপনি যদি গায়ের রং সাদা না হয়, আপনি কিন্তু আর রেফিউজি স্ট্যাটাস আমেরিকাতে কখনো পাবেন না? শুনবো আমি আপনার কাছে আপনার মতামত। যে কথাটি বলছিলেন নিউ ইয়র্ক টাইমসে, যে এখন আমেরিকায় 125,000-এ তারা লিমিট করে দিবে রিফিউজির যে নীতিটা। এর মূল উদ্দেশ্য হচ্ছে যে না 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 চলো ভাই, 125 ছিল, কমিয়ে 7,500 করবে। রাইট, সরি, 125 ছিল 7,500 করবে। এবং মূল উদ্দেশ্যটা হচ্ছে যে কিছুদিন আগে আমরা দেখেছি যে 2জন প্রেসিডেন্টকে আমাদের প্রেসিডেন্ট হোয়াইট হাউসে অত্যন্ত শাসিয়ে দিয়েছেন, এবং এটাকে সরলভাবে বলতে গেলে যে বেজ্জতি করেছেন। তার মধ্যে একজন হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট, আরেকজন হচ্ছে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট। এবং সাউথ আফ্রিকার প্রেসিডেন্টকে যে কথাটা বলছিলেন যে তোমার দেশে সাদারা নিগৃহীত হচ্ছে, সেটারই একটি মানে প্রতিশোধ, অথবা যে যাতে আগামী দিনে এই আমেরিকা, যে যুক্তরাষ্ট্রকে বলা হয় যে এটা মেল্টিং পট, এটা হচ্ছে ইমিগ্রেন্ট কান্ট্রি, সেই ন্যারেটিভটা যাতে পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যায়, এই একটা নীতি অবলম্বন করতে যাচ্ছে। তো যেটি অবশ্যই সেটা যেমন গণতান্ত্রিক না, মানবিক মূল্যবোধের সেটা সাপোর্ট করে না, কোনোভাবেই সাপোর্ট করে না। আমেরিকার যে মানবিক মূল্যবোধ, আমেরিকার মানুষগুলোর যে মানবিকতার যে একটা কদর করে সারা পৃথিবীতে, যেটা দেখিয়েছে বিভিন্ন সময়ে, বন্যা, খরা, দুর্ভিক্ষ, যত কিছুই হোক, দেখা গেছে যে আমেরিকা যেভাবে এগিয়ে আসে, আমেরিকার মানুষগুলো এগিয়ে আসে, এটা সম্পূর্ণভাবে একটা কনফ্লিক্ট। কিন্তু যেহেতু ডোনাল্ড ট্রাম্প উনি ওনার নিজস্ব গতিতে, নিজস্ব পলিসি মোতাবেক চলতে চান, এবং উনি ওনার আরেকটা জিনিস আমি যেটা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে ওনার বেসকে উনি খুব সবসময় রক্ষা করেন। যেমন উনি যখন ক্ষমতা দেখে কতবার চলে যান, উনার অ্যাপ্রুভাল ছিল 38%, ইফ আই এম নট রং। বর্তমানে উনার অ্যাপ্রুভাল 42%। অর্থাৎ এই যে একটা মানে বেসটাকে খুশি করা, এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আরেকটা বড় উদ্দেশ্য। এবং শুধু এটা নয়,
আরেকটা জিনিস খুবই অ্যালার্মিং, যেটা সংসদে অলরেডি আইনটা এসে গেছে, যে যারা আমেরিকান বর্ন না, বাই বর্ন আমেরিকান না, তারা কোনো কংগ্রেসও প্রার্থী দিতে পারবে না। এটা আরেকটা নতুন সংযোজন। অর্থাৎ যেই যেখানে যেখানে মানে লকটা দেওয়া দরকার, ঠিক সেখানে সেখানে লকটা দিয়ে অভিবাসন নীতিটাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার একটা প্রক্রিয়া চলছে আমি জি। মনে করি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হাসান ফেরদৌস, যাচ্ছি আপনার কাছে। আপনি ইচ্ছা করলে এখানে আপনার মতামত যুক্ত করতে পারেন, কিন্তু আপনাকে আরেকটি প্রশ্ন, আমাদের সময় কম, তারপর আমি বাংলাদেশ প্রসঙ্গটি আলোচনা করতে চাই। শুরু করব এনসিপিকে নিয়ে। জুলাই সনদে এনসিপি কিন্তু স্বাক্ষর করেনি। এদিকে অনেকে এটিকে মনে করছেন যে আসলে তারা কি মানে এটি করে কি ভালো করলেন না খারাপ করলেন, নাকি আসলে তাদের গ্রহণযোগ্যতা নিয়ে এই প্রশ্ন উঠে গেল। একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে, দুটি প্রশ্ন থাকবে। জামাতের আমির সম্প্রতি নিঃশর্তে ক্ষমা প্রার্থনা চেয়েছেন সাধারণ বাংলাদেশি জনগণের কাছে। আমি অনুমান করে নিচ্ছি, এই কথাটি লেখা নেই, তো আমি অনুমান করিব এটি কি কয়েকটি প্রশ্ন এখানে। উনি বলেছেন যে 47 সাল থেকে এখন পর্যন্ত, কিন্তু আসলে মানুষ যেটি 47 সাল বা এখন পর্যন্ত তাদের এটি ব্যাপার মনে করেন না। তারা আসলে তাদের 71-এর ভূমিকাটি নিয়েই প্রশ্নটি তোলেন সব সময়। তো এই জায়গাতে আমরা সেটি দেখিনি। এটি আপনি কিভাবে, কোন চোখে দেখেন, এটিও শুনবো। সো দুটি প্রশ্ন রইল আপনার কাছে। রবি ভাই, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে নির্বাচন ঘনিয়ে আসছে এবং এই শেষ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নানা মহল থেকে নির্বাচনকে বিঘ্নিত করবার নানা রকম চেষ্টা হচ্ছে। একদিকে দেখতে পাচ্ছি বিএনপি নির্বাচন করবার জন্য উদ্গ্রীব হয়ে আছে, অন্যদিকে জামাত এবং এনসিপি দুজনেই নির্বাচনটা কিভাবে বিলম্বিত করা যায় নানা রকম পায়তারা করছে। কারণটা কি? বিএনপি মনে করছে যে তারা তো রেডি, তারা তৈরি, এবং যদি আগামীকাল নির্বাচন হয় তারাই জিতবে। নির্বাচন বিলম্বিত হলে বরং তাদের জেতার সম্ভাবনা কমে আসবে, এই রাশটা। অন্যদিকে বিএনপি, এনসিপি এবং জামাত দুজনই মনে করছে যে তাদের ঘর গোছানোর জন্য আরো কিছু সময় দরকার। কারণ আমরা জানি কি, বিশেষ করে এনসিপির জন্য যেই 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 উৎসাহ বা আশা ছিল এনসিপি কে নিয়ে গত এক বছরে, কিন্তু সে আশা মোটামুটি নির্বাপিত। তার প্রমাণ, সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে, প্রমাণ হচ্ছে চারটি ইউনিভার্সিটি নির্বাচন। ছাত্রদের নির্বাচনে ছাত্ররাই তাদের ভোট দেয়নি, দেশের মানুষ তাদের ভোট দেবে বলে কোনো কারণ আছে বলে মনে করি না। তদুপরি তাদের যে পারফরমেন্স, তাদের নিয়ে যেরকম কানাঘুষা আছে, তাদের মধ্যে যে দুর্নীতির অভিযোগ আছে, তারা কিন্তু খণ্ডন করতে পারেননি। শেষ মুহূর্তে ইন্টারেস্টিংলি যে আপনি বললেন জুলাই সনদ, এই কিন্তু তাদেরই আইডিয়া, তাদেরই ডিমান্ড। তারাই বলেছিল জুলাই সনদ করতে হবে। সেই ডিমান্ডটাকে কিন্তু সরকার, মানে তত্ত্বাবধায়ক সরকার এবং অন্যান্য পলিটিক্যাল পার্টি গ্রহণ করেছে। শেষ সময় এনসিপি এই জুলাই সনদ স্বাক্ষর করলো না কেন? আমার ধারণা গোসা করে। এখন তুমি একলা গোসা করতে পারো, সেই গোসা কোনো কাজ হবে বলে কিন্তু মনে হয় না। বরং মনে হচ্ছে যে তারা লেফট আউট হয়ে রয়েছে। তারা ঘরের বাইরে, তার দরজা বন্ধ হয়ে যাচ্ছে এবং ঘরের বাইরে তারা, কথা ছিল তারা ঘরের ভেতরে থাকবে, তাই না? তারা ঘরের ভেতরে থাকবে এবং বড় চেয়ারটা তারা বসবে। এখন দেখছি কি আমরা, সে ঘরের বাইরে তারা আছে। গতকাল ইন্টারেস্টিং কথা বলেছেন বিএনপির সাধারণ সম্পাদক, যে একটি দল স্বাক্ষর না করে এখন স্বাক্ষর করার পথ খুঁজছে। স্বাক্ষর তারা করেনি, এখন স্বাক্ষর করার পথ খুঁজছে। এটা একটা ব্যাপার। আমি বলবো যে এনসিপি একের পর এক ভুল করেছে। আমরা এও জানি যে এনসিপি এখন চেষ্টা করছে একদিকে জামাত, অন্যদিকে বিএনপির সাথে একটা অলিখিত চুক্তি করতে। আমাকে ভাই এক্স নাম্বার অফ সিটস দাও, 20টা 30টা 50টা বা কমপক্ষে 10টা, হোয়াট এভার দ্য নাম্বার ইজ। এই নেগোসিয়েশন করবার তাল হিসেবে তারা নানা রকম কাণ্ড কারখানা করছে, যা তাদের জাতীয় ইমেজটাকে কিন্তু আরো ক্ষতিগ্রস্ত করছে। অন্যদিকে জামাত যেটা করছে, আমরা পত্রপত্রিকায় খবর দেখছি, কি দেখছি আমরা, যে জামাত প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে চেয়ার দখল করে বসে আছে, নির্বাচন ক্ষেত্রে এবং প্রশাসনে সর্বক্ষেত্রে জামাতের আধিপত্য এখন প্রবল, এ নিয়ে কোনো সন্দেহ নাই। আমি খুব এই সরকারের ভেতরের, একদম ভেতরের লোকের কাছে শেখাতে পেয়েছি আমি, যে হ্যাঁ, প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে জামাত কেন্দ্রীয় রোল প্লে করছে। কেমন এই অবস্থায়
আপনি যেটা বললেন, জামাতের বিরুদ্ধে প্রধান অভিযোগটা কি ছিল? ৭১-এর গণহত্যার অংশীদার তারা, ৭১-এর গণহত্যার শরিক তারা, তাদের হাতে এখনো রক্তের দাগ। এই বলি আমরা ৩০ লক্ষ শহীদের রক্ত শুধু পাকিস্তানি তো করেনি, তোমরা জামাতিরাও করেছে, এবং আজ পর্যন্ত তোমাদের সেই কৃতকর্মের জন্য তোমরা ক্ষমা চাওনি। লক্ষ্য করে দেখবেন পাকিস্তান পর্যন্ত ক্ষমা চেয়েছে, ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি। ভুট্টো সাহেব ৭৪ সালে এসে ঢাকায় বলেছেন তওবা করছি মহানবীর নামে, জামাত তওবা কিন্তু একবারও করেনি। এই সপ্তাহে শুনলাম আমরা জামাতের আমিরের কাছ থেকে যে যদি ভুল করে থাকি, যদি আপনাদের মনে দুঃখ পেয়ে থাকেন আপনারা, ভাই মাফ করে দিন। ঠিক এমন কথা? তোমরা খুনের অংশীদার, মাপ চাও, ক্ষমা চাও জাতির কাছে। এই টেকনিক্যালি কথাবার্তা বলে তোমরা পাবে না। কিন্তু মানছি আমি তোমার জনসমর্থন বাড়ছে, কিন্তু তোমাদের প্রতি আমাদের ঘৃণা, তোমাদের প্রতি আমাদের প্রত্যাখ্যান কিন্তু কোনো ক্রমেই আমরা কিন্তু সে প্রত্যাখ্যান সরিয়ে নেবো না। ঠিক যেমন আমরা প্রত্যাখ্যান সরিয়ে নেবো না, ঘৃণা সরিয়ে নেবো না পাকিস্তানের কাছ থেকে। পাকিস্তান যত কথাই বলুক না কেন, ফরগিভ এন্ড ফরগেট, তার যতই বলুক না কেন, আমার তোমাকে ঘৃণা করার অধিকার, ইউ ক্যান টেক ইট অ্যাওয়ে। আই উইল রিমেইন, তোমার প্রতি আমার ঘৃণা এবং প্রত্যাখ্যান আজীবন থাকবে। তুমি ক্ষমা চাইলেও থাকবে, কারণ তুমি আমার ভাইকে মেরেছো, আমার বোনকে তুমি রেপ করেছো, দেশকে তুমি জ্বালিয়ে দিয়েছো। তোমাকে আমি কোনোদিনই ক্ষমা করবো না, এবং কোনোদিনই আমি ভুলবো না। যেমন ভুলবো না কোনোদিনই আমি জামাতের ৭১ সালের ভূমিকাকে। জি, ধন্যবাদ অসংখ্য। একটু আবেগপ্রবণ হয়ে গেছেন আপনি, কিন্তু কথাগুলো আমার মনে হয় আরো বিশদভাবে আলোচনার সামনে আমরা আনবো, দরকার আছে, প্রয়োজন আছে। জয়নাল আবেদিন, আপনার কাছে আছি, শেষ প্রশ্ন, সময় কম থাকবে আপনাদের। এই যে ক্ষমা চেয়ে নিলেন জামাতে ইসলামী, রক্ষণশীল ভোটার যারা আছেন বাংলাদেশে, এটি কি তাদের প্রভাবিত করতে পারে বলে আপনি মনে করেন? নাকি এই যে গণহত্যার যে ব্যাপারটি আছে, তাদের সম্পৃক্ততা, এটি আসলে কি কোনো প্রভাব পড়বে কিনা তাদের আগামী নির্বাচনে? আরেকটি ব্যাপার, যে আরেকটু স্পষ্ট হতে পারতেন কিনা তিনি? জি, এনসিপির যে বিষয়টা আমি একটু টাচ করতে চাই, এনসিপির কথা বলবো না, আমাদের হাতে সময় কম, এনসিপির কথা না। জামাতের যে বিষয়টা, তারা এখন দেখছেন যে ইউনিভার্সিটিগুলোর যখন নির্বাচনগুলো, তাদের ছাত্র সংসদ সব জায়গায় একটা বিশাল বিজয় পেয়ে যাচ্ছে, কারণ গত ১ বছর ধরেই আসলে তারা নির্বাচনী ক্যাম্পেইনটা করতেছে ওখানে। আমি মনে করি যে ৫ তারিখ তো মানে দ্বিতীয়বার যখন এই সরকার ক্ষমতা আসলো, ৫ তারিখ থেকেই কিন্তু তাদের ইউনিভার্সিটিগুলোতে তারা মানে কাজকর্ম ভিন্নভাবে শুরু করছে। আগে যেমন ছাত্র সংগঠনের মধ্যে তারা বলেছিল যে তারা লুকিয়ে আছে, পরিচয় দেয় নাই, কিন্তু ৫ তারিখের পরে আরেকটি প্যাটার্নে কিন্তু তারা ছাত্রদের মন জয় করার যে একটা সুযোগ পেয়েছে তা করছে। এখন যে মাপ চাওয়ার যে বিষয়টা, মাপ হলো আপনি একজনকে খুব কষ্ট দিলেন অথবা কথায় কষ্ট দিলেন, সেটার জন্য একভাবে মাপ চাওয়া। আরেকটি হচ্ছে যে একটি অন্যায় করা হয়েছে সেটার রিকভারি, যাদের সাথে অন্যায় করা হয়েছে তারাও দুনিয়াতেও নাই অনেকে। এখন এটি একটি জাতীয় ব্যাপার, সেখানে যদি বলা হয় যে আমরা আমাদের কথায় যদি আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমরা ক্ষমা চাই, মাপ চাই, এটা একটি তেমন একটি গুরুত্ব বহন করবে না আমি মনে করি। ওকে, এটা একটা প্রহসন। ওকে, অসংখ্য, আপনারা দুজনেই একমত দিয়েছেন এই ব্যাপারটিতে, এবং আমার মনে হয় সামনেও এই বিষয়ে আমরা আলোচনা করবো, যেহেতু আমরা গতকালই শুনেছি, এটি আরো বিশ্লেষণ হবে, তাদের কাছ থেকেও আমাদের শুনতে হবে হোয়াট ডু দে মিন বাই দিস। আমাদের কাছে তো পরিষ্কার নয়, সাধারণ মানুষের কাছে ব্যাপারটি পরিষ্কার নয়। তো আমার মনে হয় সামনে এই ব্যাপারটিতে আরো আলোচনা করব। আমি হাসান ফেরদৌস এবং জয়নাল আবেদিন আপনাদের দুজনের কাছ থেকে বিদায় নিচ্ছি অনুষ্ঠানের একেবারে শেষের দিকে, কিন্তু আপনাদেরকে দুজনকেই আমি একটি 30 সেকেন্ড করে সুযোগ দিব। এই যে ইলেকশন হচ্ছে নভেম্বরের 4 তারিখে, এই ব্যাপারটিতে জয়নাল আবেদিন, আপনি আপনার যদি কিছু বলা থাকে দর্শকদের উদ্দেশ্যে, যারা ভোটার তাদের উদ্দেশ্যে, ইউ হ্যাভ 30 সেকেন্ডস। আমি ভোটারদের উদ্দেশ্যে আবারও বিনীতভাবে অনুরোধ করব, আমাদের সামনে যে সুযোগটা এসেছে ভোট দেওয়ার জন্য, এটা আপনার সিভিক ডিউটি, আপনার একটা আমানত, আপনি আপনার আমানতকে রক্ষা করেন, এবং এই যে একটা সুযোগ আগামী শতাব্দীতে পাবেন বলে আমাদের মনে হয় না। ফলে মমতালিকে ভোট দিয়ে আপনি ইতিহাসের সাক্ষী হন,
এটাই বলবো। জি, ধন্যবাদ হাসান ফেরদৌস। হাবিব ভাই লক্ষ্য করে দেখবেন যে মামদানির বিরুদ্ধে ফেসবুকে নানা রকম কুৎসা। প্রচারণা চলছে। হ্যাঁ। করছে কারা? আমাদের বাংলাদেশের কিন্তু আছে। সত্য মিথ্যা নানা রকম কথাবার্তা তারা বলছে ফেসবুকে। প্লিজ ফেসবুকে আপনারা যারা আপনারা পড়ছেন এই কথাগুলি, ফেসবুকে আপনারা এই মিথ্যাচারের প্রতিবাদ করুন। সেটা হবে আপনার কন্ট্রিবিউশন এই আন্দোলনের প্রতি, এই মুভমেন্টের প্রতি। জি, আমি ছোট্ট একটু যোগ করতে চাই। আপনি কাকে ভোট দেবেন, কাকে ভোট দেবেন না, সম্পূর্ণ আপনার ব্যাপার। কিন্তু আপনার সামনে একটি আমাদের সবার সামনে একটি সুবর্ণ সুযোগ এসেছে। সেটা হচ্ছে গণতন্ত্রে আসলেই যিনি গণতন্ত্রের ধারণ করেন, মানুষের কথা বলেন, তাকে জয়ী করার একটি সম্ভাবনা এসেছে সামনে। বাংলাদেশি ভোটার যারা আছেন, আমি অনুরোধ করব, স্পেশালি নিউ ইয়র্ক সিটিতে আপনারা আগামীকালকে থেকে শুরু, ভোট দিন, অংশগ্রহণ করুন, দেখি না কোনো পরিবর্তন আসে কিনা। সুযোগ তো দিতে হবে। কাজেই আমি এই কথা বলে আপনাদের কাছ থেকে এবং দর্শক আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।